আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের সাথে এবং ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। সাথে আছি আমি শাহনাজ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত কয়েকটি ক্লাস ধরে আলোচনা করছিলাম রিসার্চ ম্যাথোডোলজি সাবজেক্টটি নিয়ে। রিসার্চ ম্যাথোডোলজির বিগত ক্লাসটি ছিল আমাদের রিসার্চ প্রসেস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা বাকি অংশটুকু আজকে কভার করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছিলাম বিজনেস রিসার্চ প্রসেসে বেশ কিছু ধাপ রয়েছে। সেই ধাপগুলোকে আমরা এভাবে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রবলেম ডিফাইন, লিটারেচার সার্ভে বা লিটারেচার রিভিউ, ডেভেলপিং হাইপোথেসিস, রিসার্চ ডিজাইন, ডিটারমাইনিং স্যাম্পল ডিজাইন। এই পাঁচটি ধাপ ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি। আজকে ক্লাসটি আমাদের ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস, হাইপোথেসিস টেস্টিং, জেনারেলাইজেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, প্রিপেয়ারিং দ্য রিসার্চ রিপোর্ট, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে। শিক্ষার্থীরা, আমরা এটাও বলছি যে রিসার্চ প্রসেসের এই প্রসেসটি সব জায়গায় একরকম নাও হতে পারে, অর্থাৎ মানে এটা একদম সার্বজনীন নাও হতে পারে, কারো কারো ব্যাপারে একটু ডিফারেন্স হতে পারে। তবে স্বাভাবিকভাবে আমরা এই প্রসেসগুলো ফলো করতে পারি। আচ্ছা, চলো শুরু করা যাক। প্রথমেই হচ্ছে আমাদের আজকের প্রথম যেটা, সেটা হচ্ছে ডাটা কালেকশন। শিক্ষার্থীরা, আমরা বলছি যে আমাদের রিসার্চ করার জন্য, অর্থাৎ যেই ব্যাপারটি নিয়ে আমরা রিসার্চ করতে যাচ্ছি সেই ব্যাপারে তো অবশ্যই আমাদের কিছু ডাটা লাগবে, এবং সেখানে আমরা কিন্তু রিসার্চ ডিজাইনের মধ্যে সবকিছু উল্লেখ করে রেখেছি, এবং স্যাম্পল ডিজাইনের মধ্যেও আমরা রেখেছি যে কাদের কাছ থেকে আসলে আমরা মূলত ডাটাটা সংগ্রহ করব। তো এখন এই পর্যায়ে এসে আমরা ডাটা সংগ্রহ করছি। দেখো, after determining the sample design, the researcher needs to collect data. Data collection is defined as the procedure of collecting, measuring, and analyzing the accurate insight for research using standard validated techniques. অর্থাৎ একটা নির্দিষ্ট ভালো টেকনিকে, অর্থাৎ যেই টেকনিকটা অ্যাপ্লাই করে আমি সঠিক ডাটাটি পাবো, এবং সেইভাবে ডাটাগুলো কালেক্ট করা এবং ডাটাগুলোকে মেজারিং করা এবং অ্যানালাইসিস করাই হচ্ছে ডাটা কালেকশনের মধ্যে অন্তর্ভুক্ত। আর এই রিসার্চার ক্যান ইভ্যালুয়েট দেয়ার হাইপোথিসিস অন দ্য বেসিস অফ কালেক্টেড ডাটা। একজন রিসার্চার তার হাইপোথিসিসটা কিন্তু মূল্যায়ন করতে পারে এই কালেক্টেড ডাটার উপর ভিত্তি করে। তো দ্য গ্যাদারিং অফ ডাটা মে রেঞ্জ ফ্রম সিম্পল অবজারভেশন টু এ লার্জ স্কেল সার্ভে। তুমি ডাটা সংগ্রহ করতে পারো সিম্পলি অবজারভেশন অথবা কোনো বৃহৎ আকারের সার্ভের মাধ্যমে। ডাটা ক্যান বি কালেক্টেড ফ্রম ডিফারেন্ট সোর্সেস, বিভিন্ন জায়গা থেকে তুমি ডাটা কালেক্ট করতে পারবা। দ্য অ্যাপ্রোচ সিলেক্টেড ডিপেন্ডস অন দ্য অবজেক্টিভ অফ দ্য স্টাডি। তো এটা ডিপেন্ড করছে তুমি কিভাবে ডাটাটা সংগ্রহ করবে, সেটা ডিপেন্ড করছে তুমি যে ব্যাপারটা নিয়ে স্টাডি করছো এবং তোমার রিসার্চ ডিজাইনে যেভাবে বলা আছে, এবং আরো সাথে সাথে তোমার টাইম, মানি এবং তোমার কেমন কর্মচারী দিতে পারছো বা এই ব্যাপারে তুমি কতটুকু শ্রম দিতে পারছো, এই ব্যাপারগুলো কিন্তু এইখানে ডাটা কালেকশনের ব্যাপারে কিন্তু ডিপেন্ড করছে। ডাটা কালেকশনের ব্যাপারটা এগুলোর উপরেই ডিপেন্ড করছে। এখন আমরা বলে থাকি যে ডাটা আসলে দুই রকমের, একটা হচ্ছে প্রাইমারি ডাটা আর একটা হলো সেকেন্ডারি ডাটা। এখন প্রাইমারি ডাটাটা কি? প্রাইমারি ডাটা ক্যান বি কালেক্টেড ইদার থ্রু এক্সপেরিমেন্ট অর থ্রু সার্ভে, অর্থাৎ যে কোনো এক্সপেরিমেন্ট বা থ্রু সার্ভের মাধ্যমে তুমি এই ডাটাটি সংগ্রহ করতে পারো। শিক্ষার্থীরা, এখানে বলে রাখি প্রাইমারি ডাটা হচ্ছে তুমি এই ডাটাটি প্রথম কালেক্ট করেছো, অর্থাৎ তুমি প্রথম বা তোমার মাধ্যমেই এটা এসছে। সেকেন্ডারি ডাটাটা হচ্ছে তুমি কারো কাছ থেকে, অর্থাৎ ইতোমধ্যে হয়ে গেছে হয়তো বা এই ব্যাপারে, যেমন আমরা পেপার থেকে কোনো সোর্স নিতে পারি, আবার হচ্ছে আমরা ইন্টারনেট থেকে যে মানে তথ্যগুলো নিতে পারি। তারপর হচ্ছে আমাদের কোনো অর্থনৈতিক সমীক্ষা থেকে আমরা যে ডাটাগুলো নিয়ে থাকি। আমার ধরো কোনো একটা রিসার্চ করতেছি, সেখানে আমার বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষাটাই দরকার, মানে অর্থনৈতিক সমীক্ষার একটা রেফারেন্স ইউজ করছি, সেখান থেকে তাদের কাছ থেকে ডাটাটা নিচ্ছি। তো এখানে কিন্তু তারা ওই ডাটাটা বাংলাদেশ সরকার সংগ্রহ করেছে বাংলাদেশে মানে অর্থনীতি সমীক্ষার জন্য, সেখান থেকে তুমি ইউজ করতে পারছো। এই জন্য এটাকে কিন্তু সেকেন্ডারি ডাটা বলা হয়ে থাকে। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে প্রাইমারি ডাটা কালেকশন মেথডের মধ্যে অনেকগুলো মেথড রয়েছে। এই যে স্ট্যাটিস্টিক্যাল মেথড, সার্ভে, অর্থাৎ সার্ভের মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে স্ট্যাটিস্টিক, পুলের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে, ফোকাস গ্রুপের মাধ্যমে আমরা প্রাইমারি ডাটা সংগ্রহ করতে পারি, বা এগুলো প্রাইমারি ডাটা কালেকশনের মেথড বলা হয়। অন্যদিকে হচ্ছে সেকেন্ডারি ডাটা কালেকশনের মেথড হতে পারে যেমন ফাইন্যান্সিয়াল রিপোর্ট, অর্থাৎ অর্থনৈতিক প্রতিবেদনগুলো যে বের হয়, সেখান থেকে তুমি বিজনেস রিলেটেড কোনো রিসার্চ করার জন্য কিছু নিতে পারো।
সেলস রিপোর্ট, কোনো বিক্রয়ের রিপোর্ট থেকে তোমার দরকারে তুমি যদি নিতে পারো, নেয়ার দরকার হয়, তুমি যখন সেটা থেকে নিবে তখন কিন্তু সেটা সেকেন্ডারি ডাটা হয়ে যাবে। গভর্নমেন্ট রিপোর্টস একটু আগেই বলছিলাম, মিশন ভিশন স্টেটমেন্ট, ইন্টারনেট, এগুলো থেকে আমরা যেই ডাটাগুলো, আমাদের প্রয়োজনীয় ডাটাগুলো যখন নিয়ে থাকি তখন সেগুলোকে সেকেন্ডারি ডাটা বলা হয়, এবং এইগুলোকে সেকেন্ডারি ডাটা কালেকশনের মেথডও বলা হয়। আচ্ছা, এখন হচ্ছে ডাটা প্রসেসিং অ্যান্ড অ্যানালাইসিস, অর্থাৎ ডাটা প্রসেসটা করব। ডাটা তো সংগ্রহ করা হয়ে থাকে একদম ছড়ানো ছিটানো স্ক্যাটার, সেটা তো আসলে ইনফরমেশনের রূপ পায় না যতক্ষণ না এটাকে প্রসেসিং করা হয় এবং অ্যানালাইসিস করা হয়। ডাটা প্রসেসিং স্টার্টস উইথ ডাটা ইন ইটস র ফর্ম অ্যান্ড কনভার্টস ইট ইনটু এ মোর রিডেমেবল ফরম্যাট। আমরা ডাটাকে সুন্দর করে গ্রাফ এবং ডকুমেন্ট আকারে কিন্তু প্রেজেন্ট করে থাকি। ডাটা প্রসেসিং জেনারেলি বিগিনস উইথ দ্য এডিটিং অ্যান্ড কোডিং অফ ডাটা। মূলত এটা শুরু হয় এডিটিং এবং কোডিং এর মাধ্যমে। ডাটা আর এডিটেড টু এনশিওর কনসিস্টেন্সি অ্যাক্রস রেসপন্ডেন্টস অ্যান্ড টু লোকেট অমিশনস। অর্থাৎ এটা মানে তুমি ডাটাটা মোর মানে বিশ্বাসযোগ্য করার জন্য এটাকে কিন্তু তুমি সুন্দর করে এডিট করবে। আচ্ছা, এখন researcher based on his analysis determine if his findings are consistent with the formulated hypothesis and theories। শিক্ষার্থীরা, এর আগে আমরা একটু বলে রাখি যে ডাটা অ্যানালাইসিস কিন্তু আসলে তোমাকে এই যে ছড়িয়ে ছিটিয়ে ডাটাটাকে সুন্দর একটা রূপ দিবে, এবং টু এ ম্যানেজেবল সাইজ অ্যান্ড ডেভেলপিং সামারিজ, সার্চিং ফর patterns and applying statistical techniques for understanding and interpreting the findings in the light of the research question। আমরা অনেক কিছুই আমরা আসলে রিসার্চ কোশ্চেনের আলোকেই তো আমরা আসলে ডাটা গুলো সংগ্রহ করে থাকি, সেই অনেক উত্তর আমরা এই ডাটার কাছ থেকে পেয়ে থাকবো। এবং রিসার্চার কিন্তু অ্যানালাইসিস মানে রিসার্চার বেসড অন হিজ অ্যানালাইসিস ডিটারমাইনিং ইফ হিজ ফাইন্ডিংস আর কনসিস্টেন্ট উইথ দ্য ফর্মুলেটেড হাইপোথিসিস অ্যান্ড থিওরিজ। এখান থেকে অনেকটা ডিটারমাইন মানে তার হাইপোথিসিস বা থিওরির ব্যাপারে কিন্তু মানে থিওরির সাথে যতটুকু রিলেট করে এতটুকুই কিন্তু আসলে আমাদের নেয়ার দরকার, আর সেটা কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। দ্য টেকনিক্স টু বি ইউজড ইন অ্যানালাইসিং ডাটা মে রেঞ্জ ফর সিম্পল গ্রাফিক্যাল টেকনিক টু ভেরি কমপ্লেক্স মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস ডিপেন্ডিং অন দ্য অবজেক্টিভ অফ দ্য স্টাডি। অর্থাৎ আমার স্টাডিটা কীরকম হবে সেটার উপর ডিপেন্ড করবে আমি কোন ধরনের টেকনিক অ্যাপ্লাই করব, গ্রাফিক্যাল টেকনিক আর মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস কোনটা করব, কোন ধরনের অ্যানালাইসিস আমি করব। ডাটা অ্যানালাইসিসের ব্যাপারে তোমাদের কিন্তু মূলত একটি এখানে তোমাদের সিলেবাস অনুযায়ী একটি অঙ্কের চ্যাপ্টারই রয়েছে, রিসার্চ ডিজাইন, এমপ্লয়েড অ্যান্ড নেচার অফ ডাটা। আচ্ছা, এখানে আমি সংক্ষেপে তোমাদেরকে যদি বলি যে ডাটা প্রসেসিং অ্যান্ড অ্যানালাইসিসিং নিয়ে তোমরা সংক্ষেপে এভাবে বলতে পারো। শিক্ষার্থীরা, এত কিছু ঝামেলা এভাবে না মনে করে তুমি সংক্ষেপে মনে রাখার জন্য এভাবে বলতে পারো যে এডিটিং ডাটা, অর্থাৎ তুমি ডাটা প্রসেসিং এ গিয়ে এডিটিং করতে পারো। তো সেক্ষেত্রে ফিল্ড এডিটিং, পোস্ট ফিল্ডের, অর্থাৎ আমরা তো ফিল্ডে গিয়ে ডাটা কালেক্ট করি, অর্থাৎ যেই জায়গায় গিয়ে আমি আসলে ডাটাটা নিয়ে আসি ওটাকে আমরা ফিল্ড বলছি। তো তুমি ওখানেই সাথে সাথে এডিট করতে পারো। আবার অনেকে হচ্ছে বাসায় নিয়ে এসে, বা অর্থাৎ বাসায় নিয়ে এসে বলতে আমি বোঝাচ্ছি যে ফিল্ড থেকে কালেক্ট করার পরে এটাকে এডিট করতে পারে। আচ্ছা, এডিট করা, এরপর হচ্ছে কোডিং ডাটা, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি অর নিউমেরিক্যালি তুমি যেভাবে সুবিধা হয় তুমি সেটাকে সাজিয়ে নেবে, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। তারপর হচ্ছে অর্গানাইজিং ডাটা, ডাটা কালেক্টেড থ্রু ডিফারেন্ট সোর্সেস শুড বি অর্গানাইজড। আমি বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করছি, সেগুলোকে একটু অর্গানাইজ করে নেওয়া, সাংগঠনিক মানে রূপ দেয়া। ক্লাসিফিকেশন অফ ডাটা, এখানে আমি এসে ডাটাগুলোকে ভাগ করে নিচ্ছি, যেটা কি মানে কোন ধরনের, মানে অর্থাৎ আমি যদি সেক্সের ভিত্তিতে অথবা কাস্টের ভিত্তিতে সংগ্রহ করে থাকি সেটাকে সেইভাবে নিয়ে যাব, কোনটা কি টাইম, সিচুয়েশন বা এরিয়া স্পেসিফিক, এভাবেও তুমি অর্থাৎ বৈশিষ্ট্য অনুযায়ী এটাকে ভাগ করে নিবা। আচ্ছা, এবার হচ্ছে প্রেজেন্টেশন অফ ডাটা, টেবল, এখন তুমি কিভাবে ডাটাগুলো প্রেজেন্ট করবা সেটার জন্য টেবুলার প্রেজেন্টেশন অথবা স্ট্যাটিস্টিক্যাল প্রেজেন্টেশন। স্ট্যাটিস্টিক্যাল বললেই সেই মিন, মিডিয়ান, মোড এগুলো চলে আসে। তো যেভাবেই করো এটাকে আমরা প্রেজেন্টেশন অফ ডাটা বলছি। আর শেষে হচ্ছে ডাটা অ্যানালাইসিস, দ্য অ্যাপ্লিকেশন অফ রিজনিং আন্ডারস্ট্যান্ড ডাটা দ্যাট হ্যাভ বিন গ্যাদার্ড। এখানে এসে ডাটাটা অ্যানালাইসিস করা হয়। বর্তমানে অনেক বিভিন্ন রকমের সফটওয়্যারও রয়েছে। তারপরেও আমরা আমাদের বইয়ের এই চ্যাপ্টারটিতে গেলে আরো বেশি শিখতে পারবো। জাস্ট ডাটা প্রসেসিং এন্ড অ্যানালাইসিসের ব্যাপারে আমরা এতটুকু মনে রাখতে পারি যে ডাটা এনকোডিং করা, এডিটিং করা হয়, কোডিং করা হয়, অর্গানাইজ করা হয়, ক্লাসিফাইড করা হয়, দেন প্রেজেন্ট করা হয়, লাস্ট হচ্ছে ডাটাগুলো
ডেটাগুলোকে অ্যানালাইসিস করা হয়। শিক্ষার্থীরা অনেক সময় এডিটিং এবং কোডিং কিন্তু একসাথেও করা হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। এই হাইপোথিসিস টেস্টিং আর আগে আমি একটু বলতে চাই শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বলেছিলাম এবং এর আগের ক্লাসগুলোতেও আমরা হাইপোথিসিস নিয়ে আলোচনা করেছি এই টার্মটি নিয়ে। তো হাইপোথিসিস আমরা আসলে বলছি এটা একটা টেন্টেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ কোনো একটি সমস্যার সম্ভাব্য একটি সমাধান আমরা ধরে নিচ্ছি। যত এখানে এই হাইপো শব্দটির অর্থ কিন্তু লেস দ্যান, আর থিসিস তো আসলে আমরা যেই জায়গাটিকে আমরা বলে থাকি যে আমরা যখন একটা মানে কোনো কিছু প্রুভ করে স্টেটমেন্ট আকারে দিতে পারি, আমরা প্রায় দেখি পিএইচডি হোল্ডাররা থিসিস পেপার সাবমিট করেন এইসব ক্ষেত্রে। তো এটা কিন্তু একদম প্রুভেন কিছু না, অর্থাৎ হাইপোথিসিস অবস্থায় সেটা প্রুভ হওয়া অবস্থায় থাকে না, অর্থাৎ প্রুভ হওয়ার আগের অবস্থায়। এখন আমি এমনও ধরতে পারি যে গ্রামের শিক্ষার্থীরা শহরের শিক্ষার্থীদের শিক্ষাগত পারদর্শিতার মধ্যে কোনো পার্থক্য নাই। তো এইটা আমি যখন ধরলাম তখন এটা কিন্তু আমার একটা জাস্ট হচ্ছে টেন্টেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ আমি এটাকে একটা অনুমান ধরে নিচ্ছি। এখন এইটাকে আমি প্রমাণ করে দেখাবো যে আসলে এটা সত্য বা অসত্য, বা মানে আসলে কতটুকু। তো এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা, এই যে বলছি গ্রামের শিক্ষার্থীরা শহরের শিক্ষার্থীদের শিক্ষাগত পারদর্শিতার মধ্যে কোনো পার্থক্য নেই, এখানে কিন্তু দুটো চলক রয়েছে এবং ভেরিয়েবল, যেটার কথাই আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে ভেরিয়েবল রয়েছে, এই দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো রকমের সম্পর্ক নেই। এই ধরনের এইগুলোকে বলা হয় নাল হাইপোথিসিস। আর যেগুলোর মধ্যে আসলে সম্পর্ক থাকে, মানে নাল হাইপোথিসিস হচ্ছে তাৎপর্যপূর্ণ কোনো সম্পর্ক নেই, মানে সিগনিফিক্যান্স কোনো তেমন কোনো সম্পর্ক যখন থাকে না তখন সেটাকে আমরা নাল হাইপোথিসিস বলি। আর নাল হাইপোথিসিসকে এইভাবে আমরা এই চিহ্নটি দ্বারা প্রকাশ করে থাকি। আর আরেকটি হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, সেটার ক্ষেত্রে আমাদের আসলে একটা সম্পর্ক থাকে। তো এই রকম হাইপোথিসিসের বিভিন্ন প্রকারভেদও রয়েছে এবং হাইপোথিসিস সেই প্রকারভেদগুলো পর থেকে আমরা আসলে হাইপোথিসিস টেস্ট করতে যাই। অর্থাৎ আমি যখন বলছি যে গ্রামের শিক্ষার্থী এবং শহর শিক্ষার্থীদের শিক্ষাগত পারদর্শিতার মধ্যে কোনো পার্থক্য নেই, তখন কিন্তু এটা আমার মানে একটা টেস্ট করে দেখতে হয়। অর্থাৎ আমার এই বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করতে হয়। ডাটা কালেকশন করে আমাকে প্রমাণ করতে হবে যে আসলে সম্পর্ক, মানে আমাকে আসলে প্রমাণ করতে হবে এমন দেখতে, আমার প্রমাণে আমার ডাটায় যা উঠে আসবে যদি দেখি তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ মানে শিক্ষার্থীদের গ্রামের শিক্ষার্থী এবং শহরের শিক্ষার্থীদের শিক্ষাগত পারদর্শিতার মধ্যে কোনো পার্থক্য নেই, হতে পারে আবার তাদের মধ্যে পার্থক্য আছে, এটাও হতে পারে। অর্থাৎ আমি সেটা প্রমাণ করে দেখাবো আমি আমার হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে। তো এইখানে আমি বলছি যে প্রথমে আসলে আমরা আগে যখন হাইপোথিসিস ধরি তারপর কিন্তু এটাকে এই যে ডাটা অ্যানালাইসিসের পরে এসে আমাকে এটাকে টেস্ট করতে হয়। তো এখানে আরো একটু বলে রাখি শিক্ষার্থীরা, সব ধরনের ক্ষেত্রেই যে আমরা হাইপোথিসিস নিয়ে আগাই এমন না, অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় হচ্ছে কোশ্চেন নিয়েও এগিয়ে থাকতে পারি। জাস্ট হচ্ছে এখানে একটু বলে রাখি যে হাইপোথিসিস টেস্টিং ইজ অ্যান অ্যাক্ট অফ স্ট্যাটিস্টিক হোয়ার বাই অ্যান অ্যানালিস্ট টেস্টেড অন অ্যাজাম্পশন। এই যে বলছি যে আমরা আসলে ধারণা করছি, সেই ধারণাটাকে আসলে আমরা টেস্ট করে দেখতে চাচ্ছি যে এটা আসলে নাল হাইপোথিসিস অর অল্টারনেটিভ হাইপোথিসিস অর স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস যেটাই হোক। আচ্ছা, এক্ষেত্রে আমার বেশ কিছু জায়গাকে আমাকে এখানে টাচ করতে হয়, বিভিন্ন রকমের সিস্টেম রয়েছে। শিক্ষার্থীরা আমরা হাইপোথিসিস টেস্টিং এর যেই মানে ম্যাথের চ্যাপ্টারটি রয়েছে সেখানে এটার ডিটেলস আলোচনা করব এবং সেখানে আমরা আসলে মূলত আমাদের অঙ্কের একটা বিশাল চ্যাপ্টার যেখানে রয়েছে, আমরা যেটা আমাদের এই কোর্স অনুযায়ী সেটা সেখানে কমপ্লিট করার চেষ্টা করব। এখানে আমি আসলে কিছু দেখানোর চেষ্টা করেছিলাম। তো এখানে আমরা আরো একটু জানার চেষ্টা করি যে আমরা কিন্তু ওই যে জেড টেস্ট, তারপর হচ্ছে টি টেস্ট, এগুলোর নাম শুনবো এই যে হাইপোথিসিস টেস্টিং এর ওই চ্যাপ্টারগুলোতে, সেখানেই আমরা এগুলো আরো মানে বৃহৎ আকারে এটাকে জানবো। এরপর হচ্ছে জেনারেলাইজেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। শিক্ষার্থীরা আমরা বলে রাখি যে আমরা যে জিনিসটাকে মানে যখন আমি দেখলাম যে আমার হাইপোথিসিস টেস্ট করে দেখছি, এখন আমি যখন দেখলাম যে হ্যাঁ গ্রামের শিক্ষার্থী এবং শহরের শিক্ষার্থীদের শিক্ষাগত পারদর্শিতার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা যখন আমি প্রমাণ করে দেখালাম, আমার চলে আসলো আমার হাইপোথিসিসে যে হ্যাঁ আসলে পার্থক্য নেই, তখন আমি এটাকে এটাকে জেনারেলাইজ করতে পারি, অর্থাৎ বলতে পারি যে আসলেই মানে আমি যখন এটাকে আমার এলাকায় সেটাকে আমি সার্বজনীনভাবে বলতে পারি। তো এক্ষেত্রে জেনারেলাইজেশন ইজ এ জেনারেল স্টেটমেন্ট অ্যাবাউট এ গ্রুপ অফ পিপল, অর্থাৎ এই গ্রুপ অফ পিপল আমি যেখানে বলছি 100 জন লোকের মধ্য থেকে 10 জন লোকের মধ্যে স্যাম্পল নিচ্ছি, তাই না? তখন আমি বলছি যে হ্যাঁ 10 জন লোকের স্যাম্পলকে আমি বলছি যে হ্যাঁ 100 জন লোকেই এরকম।
আচ্ছা, ইন্টারপ্রিটেশন ইজ দ্য অ্যাক্ট অর রেজাল্ট অফ এক্সপ্লেইনিং অর ইন্টারপ্রেটিং সামথিং, অর্থাৎ জেনারেলাইজেশন করা। এবং এই ক্ষেত্রে আমরা বলে রাখি ইন্টারপ্রিটেশন কিন্তু আমরা হাইপোথিসিস ইজ টেস্টেড অ্যান্ড আফেল্ড সেপারেট টাইমস। ইট মে বি পসিবল ফর দ্য রিসার্চার টু অ্যারাইভ অ্যাট জেনারেলাইজেশন টু বিল্ড এ থিওরি। অর্থাৎ আমরা থিওরি ডেভেলপমেন্ট ক্লাসে পড়েছিলাম যে হাইপোথিসিস অনেক সময় থিওরি ডেভেলপ করতে পারে, কিন্তু যে রিসার্চার হাইপোথিসিস দিয়ে শুরু করে না সে কিন্তু হি মাইট সিক টু এক্সপ্লেইন হিজ ফাইন্ডিংস অন দ্য বেসিস সাম থিওরি। অর্থাৎ সে থিওরি থেকেও এসে কিছু ফাইন্ডিংস পেতে পারে, সেটাকে আমরা আসলে ইন্টারপ্রিটেশন বলতে পারি। আচ্ছা, শিক্ষার্থীরা, আমরা থিওরি ক্লাসে কিন্তু পড়েছিলাম থিওরি ডেভেলপমেন্টের ক্লাসগুলোতে। এখন শুধু এতটুকু বলে রাখি যে হাইপোথিসিস থেকে অনেক হাইপোথিসিসকে জেনারেলাইজেশন করা হয়, হাইপোথিসিস থেকে থিওরি হতে পারে, আবার কেউ কেউ থিওরি থেকে থিওরিকে ব্যাখ্যা মানে থিওরি থেকে সরাসরি ইন্টারপ্রিটেশনেও যেতে পারেন, সেটাও রিসার্চেরই কিন্তু আহ, অবস্থা। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে আমি এই কনসিডারেশন অফ জেনারেলাইজেশনের কিছু সিস্টেম দিয়েছি, অর্থাৎ সিস্টেম না, এখানে কিছু ধাপের কথা বলেছি। তো এগুলো তোমাদের কাজে আসবে আশা করছি। তো মূলত হচ্ছে আমরা আসলে এখানে এতটুকুই জানলাম যে আমরা আসলে হাইপোথিসিসটা টেস্ট করার পর যখন এটা আমাদের জন্য আহ, হয়ে থাকে যে আমি 100 জন লোকের মধ্য থেকে 10 জন লোকের স্যাম্পল নিই, অর্থাৎ 100 জন পপুলেশন, তার মধ্যে স্যাম্পল হচ্ছে আমার 10 জন, তাদের কথা আমি বলছি যে না 100 জনই এইরকম। আচ্ছা, তো এইরকম একটা অবস্থায় জেনারেলাইজেশনের এখন হচ্ছে প্রিপেয়ারিং দ্য রিসার্চ রিপোর্ট। এই লাস্ট স্টেজে এসে আমি আসলে রিসার্চ রিপোর্ট তৈরি করছি শিক্ষার্থীরা। ফাইনালি দ্য রিসার্চার হ্যাজ টু প্রিপেয়ার দ্য রিপোর্ট অফ হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম, অর্থাৎ তিনি এতদিন যা করেছেন তিনি এটা রিপোর্ট আকারে বের করবেন। রিসার্চ রিপোর্টস আর রেকর্ডেড ডাটা প্রিপেয়ার্ড বাই রিসার্চার অর statisticians after analyzing information gathered by conducting organized research, typically in the form of surveys or qualitative methods। অর্থাৎ যে কোনো একটা হতে পারে, সার্ভেতে হতে পারে অথবা কোয়ালিটেটিভ মেথডেও হতে পারে। রাইটিং রিপোর্টস মাস্ট বি ডান উইথ গ্রেট কেয়ার কিপিং ইন ভিউ অফ দ্য ফলোইংস। আচ্ছা, আমি এখানে তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি যে আসলে রিসার্চ রিপোর্টটা 3 ভাগে তুমি যদি ভাগ করো সেটা এভাবে হতে পারে। দ্য লেআউট অফ রিপোর্ট শুড বি, মানে ও কভার পেজের দিকে দেখো যেগুলো থাকে, দ্য প্রিলিমিনারি পেজেস, টাইটেল, ডেট, অর্থাৎ আমি যেই টাইটেলটা দিয়ে আমি আমার রিসার্চটা করেছি, টাইটেল, তার একটা টাইটেল আছে নিশ্চয়ই, সেই টাইটেলটা লিখবো, আমি যেই ডেটে মানে সাবমিট করতে যাচ্ছি, অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ প্রাপ্তি স্বীকার, এবং ফরওয়ার্ড, এবং টেবিল অফ কন্টেন্টস, অর্থাৎ তুমি যেই যেই জিনিসগুলো দিচ্ছ সেইগুলো টেবিল আকারে কন্টেন্ট দিয়ে দিচ্ছ। লিস্ট অফ টেবিল অ্যান্ড গ্রাফস, তুমি যেই যেই টেবিল এবং গ্রাফ দিচ্ছ সেগুলোর লিস্টও দিয়ে দিচ্ছ। আচ্ছা, মেইন টেক্সট এবং মেইন বডিতে আমি যাচ্ছি। রিসার্চ রিপোর্টের ইন্ট্রোডাকশন থাকবে, সামারি অফ ফাইন্ডিংস থাকবে, মেইন রিপোর্ট থাকবে এবং কনক্লুশন। অর্থাৎ তুমি যেই ব্যাপারটা নিয়ে হচ্ছে মূলত রিসার্চ করছো সেখানে একটা ইন্ট্রোডাকশন থাকবে এবং সেটার একটা তুমি কি ফাইন্ডিংস পেলে তার একটা সামারি কিন্তু দিতে হবে, এবং মেইন রিপোর্টটা এখানে দাঁড় করাতে হবে এবং সবশেষ কনক্লুশনও দিতে হবে শিক্ষার্থীরা। এরপরে হচ্ছে তুমি একদম এন্ডের দিকে তুমি অ্যাপেন্ডিক্সেস দিবা, ওই যে পরিশিষ্ট বিবলিওগ্রাফি বা রেফারেন্স। আর এখানে এসে তুমি রেফারেন্স উল্লেখ করবা যে কোথা থেকে তুমি এগুলো নিয়েছো, সেই রেফারেন্স তোমাকে অবশ্যই দিতে হবে। তাহলে তুমি এভাবে বলতে পারো যে একটা রিসার্চ রিপোর্টের 3টা পার্ট থাকতে পারে, প্রিলিমিনারি পেজেস, মেইন টেক্সট এন্ড এন্ড ম্যাটার। প্রিলিমিনারি পেজেসে এইগুলো থাকে, মেইন টেক্সটে এইরকমই 4টা থাকে, আর এন্ড ম্যাটারে এগুলো থাকে। শিক্ষার্থীরা, রিসার্চের ব্যাপারগুলো মানে কোনো কিছুই একদম সার্বজনীনভাবে ওইভাবে কনক্রিট বলা যায় না, অনেক সময় আমাদের নতুন নতুন আপডেট কিছু আসে এবং সেগুলোর মধ্যে অনেক কিছু ভ্যারি করে, সো একদম কনক্রিট না, তবে এই উত্তরগুলো আমরা জেনারেলি জেনে রাখা ভালো। রিপোর্ট শুড বি রিটেন ইন এ কনসাইজ, একদম সংক্ষেপে আমার লেখা ভালো। চার্টস অ্যান্ড ইলাস্ট্রেশন ইন দ্য মেইন রিপোর্ট শুড বি ইউজড ক্লিয়ারলি, আমি যে চার্টগুলো ব্যবহার করব সেগুলো একদম ক্লিয়ারলি ইউজ, মানে বোঝা যায় বা সেরকম অবস্থা। ক্যালকুলেট কনফিডেন্স লিমিটস মাস্ট বি মেনশন। আচ্ছা, তো শিক্ষার্থীরা, আমাদের এই ছিল আজকের আয়োজন, অর্থাৎ আমরা আসলে আমরা যে রিসার্চ প্রসেসে বাকি 5টি নিয়ে আলোচনা করলাম। আমরা আবারও বলে রাখি যে আমাদের এই প্রসেসগুলো কিন্তু অর্থাৎ যেই জায়গাটিতে, অর্থাৎ ডাটা অ্যানালাইসিস, হাইপোথিসিস টেস্টিং, এগুলো এবং এগুলো নিয়ে কিন্তু বিশদ চ্যাপ্টার রয়েছে। আমরা সেখানে ম্যাথ যখন করতে যাব সেই চ্যাপ্টারগুলোতে বিশদ আলোচনা করব। এখন জাস্ট হচ্ছে তোমাদের সেই 10টি, অর্থাৎ যেই 10টি নিয়ে তোমাদের সিলেবাসের মধ্যে যেইগুলো আছে সেই 10টিকে আমরা জেনারেলি জানার চেষ্টা করলাম, যে একটা বিজনেস রিসার্চ প্রসেসে প্রবলেম ডিফাইন হবে, তারপর লিটারেচার সার্ভে হবে, তারপর লিটারেচার সার্ভে হওয়ার পরে আমাদের। তো আজকের মতো এখানেই শেষ করছি শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সকলকে।